হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো রয়েছি। দেখো, মিশন ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল 2024-কে ফোকাস করে যে আমাদের প্র্যাকটিস সেটটি চলছে তার আজ 21তম প্র্যাকটিস সেট। এর আগে আমাদের 1 থেকে 20তম প্র্যাকটিস সেট বা প্র্যাকটিস ক্লাস হয়ে গেছে। সেই প্র্যাকটিস ক্লাসগুলি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এসে, পাঁচের পাঠশালা ইউটিউব চ্যানেলে এসে সেই প্র্যাকটিস ক্লাসগুলি তোমরা দেখে যাবে। আশা করি এই প্র্যাকটিস ক্লাসগুলি তোমাদের 100-এ 100 কমন চলে আসবে জিকে এবং জিএস এর জন্য। ঠিক আছে, এছাড়া তোমাদের কিছু কথা বলে রাখি, তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে দেবে। দেখো, তোমাদের জন্য এই প্র্যাকটিস ক্লাসটি নিয়ে আসা হয়েছে। তোমরা যদি এই প্র্যাকটিস ক্লাসটি দেখো তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো শুরু করি, বেশি কথা না বাড়িয়ে আজকে প্র্যাকটিস ক্লাসটি করা যাক, তাই তো। তো প্রথম প্রশ্ন কি রয়েছে, সিটি অফ প্যালেস কাকে বলা হয়? এটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নপত্রটি দিয়েই থাকে, অনবরত চলে আসে আমাদের এই প্রশ্নটি। তো দেখো কি রয়েছে, অপশনগুলো দেখো, দিল্লি, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা। তো সিটি অফ প্যালেস কাকে বলা হয়? আমরা সকলেই জানি কলকাতাকে কি বলা হয়, সিটি অফ প্যালেস বলা হয়। এছাড়াও কলকাতার আর কি কি নাম রয়েছে দেখো, তোমরা সকলেই হয়তো জানো যে কলকাতার আর কি কি নাম রয়েছে। কলকাতাকে বলা হয় ফুটবলের মক্কা। কি বলা হয়? ফুটবলের মক্কা বলা হয়। এছাড়াও প্রাসাদ নগরী বলা হয়, সংস্কৃতির শহর বলা হয়, তাই তো। তো কলকাতা শহর কে প্রতিষ্ঠা করলো? জব চার্নক নামে একজন ইংরেজ ছিল, জব চার্নক নামে একজন বণিক ছিল যে কিনা এই কলকাতা নগরীটা প্রতিষ্ঠা করেছিল। তো দেখো, কলকাতা শহর বা কলকাতা নগর, যেটা কি বলা হচ্ছে, সিটি অফ প্যালেস বলা হচ্ছে, তাই তো। এছাড়া দেখো, দিল্লি হচ্ছে আমাদের এখন ইউনিয়ন টেরিটরি, মানে দিল্লি হচ্ছে আমাদের হচ্ছে ভারতের রাজধানী, নতুন দিল্লি যেটাকে আমরা বলছি, তাই তো। তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? এই দিল্লি শহরটি যে রয়েছে সেটি কোন নদীর তীরে অবস্থিত সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এছাড়া দেখো, হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ হচ্ছে আমাদের জমজ সিটি, বা হায়দ্রাবাদকে আমরা বলি কি, সিটি অফ হাইটেক সিটি, অ্যাকচুয়ালি বলা হয় হাইটেক সিটি। জয়পুর তোমরা সকলে জানো রাজস্থানে অবস্থিত, তাই তো। জয়পুর পিঙ্ক সিটি নামে পরিচিত। তো যে কয়েকটা বললাম এখনই, সেগুলি তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য 100-এ 100% কমন যোগ্য প্রশ্ন এগুলো, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যাই। দেখো কি রয়েছে, কোন দেশের উপকূল রেখা দীর্ঘতম? পৃথিবীতে অনেক দেশ রয়েছে, তাই তো, পৃথিবীতে অনেক দেশ রয়েছে এবং তাদের সমুদ্র রয়েছে, আবার কিছু কিছু দেশের কোনো সমুদ্র সৈকত নেই, বা সমুদ্র উপকূল বা সমুদ্র তটরেখা নেই, তাই তো। তো এখানে বলছে কোন দেশের উপকূল রেখা দীর্ঘতম। এখানে যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে কোন দেশের উপকূল রেখা সব থেকে বেশি? তো এখানে অপশনগুলো দেখে নিই, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, তাই তো। তো কোন দেশের উপকূল রেখা সব থেকে দীর্ঘতম? অপশন নাম্বার সি, কানাডা, তাই তো। কানাডার উপকূল রেখা সব থেকে বেশি। দেখো, কানাডা কোথায় অবস্থিত? আমরা যদি দেখি, উত্তর আমেরিকা মহাদেশে কানাডা দেশটি অবস্থিত। এই কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে, কি করেছে? পৃথক করেছে আমাদের 49তম প্যারালাল। কি করেছে? 49তম প্যারালাল কানাডা আর আমেরিকা যুক্তরাষ্ট্রকে আমাদের কি করেছে? পৃথক করেছে। দেখো, যদি আমরা ভারতের উপকূল রেখার কথা বলি, ভারত, তাই তো, ভারতের মোট 9টা রাজ্যের উপকূল রেখা রয়েছে। কয়টি রাজ্যের? 9টি রাজ্যের। এবং আন্দামান নিকোবর প্লাস হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপের মধ্যে কি রয়েছে? এই উপকূল রেখা রয়েছে। তো আন্দামান নিকোবর আর লাক্ষা এগুলো হচ্ছে দ্বীপ, তাই তো। তো দেখো, ভারতের যদি বলা হয় মূল ভূখণ্ডের মধ্যে উপকূল রেখার দৈর্ঘ্য, তাহলে হয়ে যাবে 6100 কিলোমিটার। এবং আমাদের কি দেখো, আমাদের যে উপকূল রেখা রয়েছে তার আবার আলাদা আলাদা নাম রয়েছে এবং তাদের আবার বৈশিষ্ট্য আবার আলাদা আলাদা রয়েছে। তো দেখো, আমি কি বললাম, ভারতের মূল ভূখণ্ডের যে উপকূল রেখা রয়েছে তার দৈর্ঘ্য কত? 6100 কিলোমিটার। আর যদি আমরা ওভারঅল দেখি, আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্লাস লাক্ষাদ্বীপ, এই টোটাল প্লাস আমাদের যে মূল ভূখণ্ডের যে উপকূল রেখা রয়েছে সেটার মোট যদি আমরা উপকূল রেখা ধরি, তাহলে 7516.6 কিলোমিটার। কি বললাম? 7516.6 কিলোমিটার। এটা তোমরা নোট করে রেখে দিবে, ঠিক আছে। আশা করি একটা পরীক্ষায় আসবেই, ঠিক আছে। পরের প্রশ্নে চলে যায়, কি রয়েছে, ডোমেইন নেম সিস্টেম
সিস্টেমের জন্য পিডিএফ, আমরা সকলে পরিচিত পিডিএফ এর সঙ্গে। তো পিডিএফ এর পূর্ণরূপ কি, এটিও পরীক্ষায় এসেছে, এটিও প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র। ঠিক আছে, তো দেখো এগুলো আমরা অপশনগুলো আগে দেখে নিই। প্রোটোকল, ডকুমেন্ট, ফর্মাল, তারপরে দেখো প্রিন্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পেজ ওয়াইজ ডকুমেন্ট ফরম্যাট। তো আমাদের অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হচ্ছে আমাদের কি পিডিএফ এর পুরো নাম। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, কিসের অভাবের জন্য দুধকে মানে মিল্ককে এখন সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলে না? কি কারণের জন্য দুধকে এখন আমরা সুষম খাদ্য বলতে পারি না? সেটা অপশনে দেওয়া রয়েছে। কোনটি সঠিক অ্যান্সার অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাও যে কোনটি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো অপশনগুলো আমরা দেখে নিই। ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি, লোহা ও ভিটামিন এ, ক্যালসিয়াম ও ভিটামিন সি, আর কি রয়েছে লোহা ও ভিটামিন সি। তো কোনটির জন্য দুধকে আমরা সুষম খাদ্য বলতে পারি না? অপশন নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। লোহা ও ভিটামিন সির জন্য আমরা দুধকে সুষম খাদ্য বলতে পারি না। ওকে, নেক্সট চলো কি রয়েছে দেখো। ধারা, এটা পরেরটি থেকে কোশ্চেন। ধারা 39A নিচের কোনটি প্রদান করে? এই যে নিচের যে অপশনগুলো রয়েছে সেটি তার মধ্যে কোনটিকে প্রদান করছে 39 এর ধারাটা? দেখো, গ্রাম পঞ্চায়েতের সংগঠন, সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা, নাগরিকদের জন্য অভিন্ন নাগরিক কোড, আর রাষ্ট্রের সংজ্ঞা। তাই তো? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। 39 আমাদের কি করে? এই ধারাটি সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সহায়তা করে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে দেখো, পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়? পুরীর জগন্নাথ মন্দির, ঠিক আছে, এটি কোন রাজার আমলে নির্মিত হয় এটাই জানতে চেয়েছে। অনন্ত বর্মন, প্রথম রাজেন্দ্র চোল, দ্বিতীয় পুলকেশী, প্রথম কীর্তিবর্মন। তাই তো? তো দেখো পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার আমলে তৈরি হয় বা রাজত্বকালে? অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার, অনন্ত বর্মনের সময়। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কে বাংলার দেশবন্ধু নামে পরিচিত? নিম্নলিখিত ব্যক্তিত্বের মধ্যে কে বাংলার দেশবন্ধু নামে পরিচিত বা ভারতের দেশবন্ধু নামে পরিচিত কি? এখানে জাস্ট কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে। তো অপশনগুলো দেখো, চিত্তরঞ্জন দাস, রাসবিহারী বসু, ক্ষুদিরাম বসু বা বোস বলতে পারি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাংলার কি বলছে দেশবন্ধু বা ভারতের দেশবন্ধু নামে কি পরিচিত? আমরা সকলেই জানি চিত্তরঞ্জন দাস, যে কিনা আমাদের স্বরাজ্য দল বা স্বরাজ্য পার্টি গঠন করেছিল মতিলাল নেহরুর সঙ্গে মার্চ হয়ে। তাই তো? মতিলাল নেহরু আর চিত্তরঞ্জন দাস এই দুজনে মিলে স্বরাজ্য দল 1929 খ্রিস্টাব্দে গঠন করেছিলেন এবং চিত্তরঞ্জন দাস 1925 সালে মারা যান। চিত্তরঞ্জন দাস হলেন ভারতের প্রথম কলকাতার প্রথম মেয়র। তাই তো? চিত্তরঞ্জন দাস। আর চিত্তরঞ্জন দাস ছিলেন একজন আইনজীবী। এসব সবকিছু বলে দিলাম তোমাদের, তোমরা অবশ্যই সেগুলো নোট করে রাখবে। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কি রয়েছে দেখো, মানব শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? মানব শরীরে সবচেয়ে বড় হাড় কোনটি? অপশনগুলো সকলে দেখে নাও এবং চট করে আমাদের কি করো, কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। ঠিক আছে, মেলিয়াস, ইনকাস, সেপ্টিস, ফিমার। তো তোমরা সকলেই জানো আটের আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে, মানব শরীরের সবচেয়ে বড় হাড় কি? অপশন নাম্বার ডি, ফিমার। তাই তো? নেক্সট কি রয়েছে দেখো, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? এটিও একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তাই তো? কোন ঋতুতে আমাদের শরীরে ফ্যাটের প্রয়োজন হয়? আশা করি আপকামিং যে কোনো পরীক্ষার জন্য এটি হেল্পফুল বা এই প্রশ্নপত্রে তোমাদের আসতে পারে। বসন্তকালে, শীতকালে, বর্ষাকালে, গরমকালে। তো কোন ঋতুতে আমাদের শরীরের বেশি ফ্যাটের প্রয়োজন হয়? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, শীতকালে বা উইন্টার যে সিজনটা রয়েছে সেখানে আমাদের কি ফ্যাটের প্রয়োজন হয়, শীতকালে আমাদের ফ্যাটের প্রয়োজন হয়। তাই তো? পরের প্রশ্নে চলে যাই। দেখো কি রয়েছে,
কুকা বিদ্রোহ কোন রাজ্যের সঙ্গে সংযুক্ত? কুকা যে মুভমেন্টটা হয়েছিল সেটা কোন বিদ্রোহের সঙ্গে কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? অপশনগুলো দেখে নাও, আসাম, বাংলা, পাঞ্জাব, মহারাষ্ট্র। তো কুকা বিদ্রোহ কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার, পাঞ্জাব। দেখো পাঞ্জাবে এই কুকা বিদ্রোহটা হয়েছিল, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং 1849 সালে এই বিদ্রোহটা সংগঠিত হয়। কুকা বিদ্রোহ কত সালে বললাম? 1849 সালে, তাই তো? সিপাহী বিদ্রোহ ঠিক আমাদের কত বছর আগে? 8 বছর আগে এই কুকা বিদ্রোহটা হয়েছিল পাঞ্জাবে। নেক্সট প্রশ্ন দেখো, রক্ত ও লৌহ নীতি কে প্রথম প্রয়োগ করেন? অপশনগুলো দেখে নেই, দেবপাল, অশোক, রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র চোল, মহেন্দ্র পাল, তাই তো? রক্ত ও লৌহ নীতি কে প্রবর্তন করেন? অপশন নাম্বার এ, দেবপাল। পাল বংশের শাসক বা শ্রেষ্ঠ শাসক আমরা যদি জানি বা দেখি, দেবপাল, যে কিনা রক্ত এবং লৌহ নীতি পালন করেন, তাই তো? পরের প্রশ্ন চলে যায়, কি রয়েছে দেখো, ওজোন স্তর ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? তাই তো, ওজোন স্তর ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের ওজোন স্তর। ওজোন স্তর আমাদের কি করে? ওজোন স্তর আমাদের সূর্যের যে অতিবেগুনি রশ্মিটা আসে ভূপৃষ্ঠে বা পৃথিবীতে আসে, এই সেটার যে ক্ষয়ক্ষতি, সেটা আমাদের ওজোন স্তর কি করে? আমাদের যে সূর্যের যে অতিবেগুনি রশ্মিটা আসে সেটাকে আটকে রাখে, তাই তো? সূর্যের অতিবেগুনি রশ্মিটা আটকে রাখে ওজোন স্তর। এই ওজোন স্তর ক্ষয়ের জন্য কোনটি দায়ী? দেখো, ওজোন স্তর আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, যেটা আমাদের সেকেন্ড স্তর। ট্রপোস্ফিয়ারের যে উপরে যে আমাদের স্তরটা রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, সেই স্তরের মাঝে এই ওজোন স্তর রয়েছে, ঠিক আছে? এই ওজোন স্তরের ক্ষয়ের জন্য কোনটি দায়ী? অপশনগুলো দেখে নাও, ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, মার্কিউরিক অক্সাইড। তো অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি, তাই তো? সিএফসি আমাদের ওজোন স্তর ক্ষয়ের জন্য সবচেয়ে দায়ী। এছাড়া যদি আমরা বলি পারফিউম, এসি থেকে যে সুগন্ধিটা বের হয়, এসি থেকে আমাদের পারফিউম থেকে যে সুগন্ধিটা বের হয়, সেটাও আমাদের কি করে? ওজোন স্তরকে ক্ষয় করে। ওকে, পরের প্রশ্ন চলে যায়, কি রয়েছে দেখো, অর্থনীতির প্রতিটি সেক্টর জিডিপিতে যে অবদান রাখে তাকে কি বলা হয়? তাকে ড্যাশ বলা হয়। তার মানে এখানে শূন্যস্থানটাকে পূরণ করতে হবে তোমাদের। এটিও একটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র, ঠিক আছে? অর্থনীতির প্রতিটি সেক্টর জিডিপিতে যে অবদান রাখে তাকে ড্যাশ বলা হয়। অপশনগুলো দেখে নেই, কাঠামোগত কম্পোজিশনস, নামমাত্র কম্পোজিশনস, প্রকৃত জিডিপি, বাস্তব কম্পোজিশনস। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, কাঠামোগত কম্পোজিশনস, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে চলো, কি রয়েছে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্নই তোমাদের জন্য। দেখো, কোন রাজ্যে 2021-2022 সালে বিজয় হাজারে ট্রফি জিতেছে? দেখো, বিজয় হাজারে ট্রফি আমাদের প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়। তো 2021 এবং 2022 সালে বিজয় হাজারে ট্রফি কোন রাজ্য জিতেছে সেটাই জানতে চেয়েছেন। উত্তরপ্রদেশ, কেরালা, হিমাচল প্রদেশ, কর্ণাটক। তো 2021-22 সালে বিজয় হাজারে ট্রফি কে জিতেছিলেন? অপশন নাম্বার সি, হিমাচল প্রদেশ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে, প্রথম ভারতীয় যিনি 1958 সালে ডোভার থেকে ক্যালাইস পর্যন্ত ইংলিশ চ্যানেল জয় করেছিলেন এবং 1966 সালে এই ক্যালেন্ডার বছরে 5টি মহাদেশের সমুদ্র সাঁতার কাটার একমাত্র মানুষ ছিলেন। আমাদের বলা হয় ভারতে প্রথম ইংলিশ চ্যানেল কে বার হয়েছিল? একজন বাঙালি হয়েছিল, তাই তো? তো অপশনগুলো দেখে নাও, সেই বাঙালির নামটা যদি তোমাদের মনে থাকে চট করে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো, ঠিক আছে? দেখো, মিহির সেন, রামানাথন কৃষ্ণান, অজিত প্যাটেল, কি রয়েছে, শাখাবা যাদব। তো তোমরা সকলেই জানো যে ভারতের প্রথম যিনি ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন 1958 সালে, তার নাম হচ্ছে অপশন নাম্বার এ, মিহির সেন। মিহির সেন আমাদের প্রথম কি করেছিলেন? ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন এবং পরপর 1966 পর্যন্ত তিনি পরপর কি করেছিলেন? অনেকগুলি সমুদ্র সাঁতার কেটে পার হয়েছিলেন। পরের প্রশ্নে যাওয়া যাক, কি রয়েছে দেখো, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানব দেহে পক্ষে উপকারী? কি বললাম? নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানব দেহের পক্ষে উপকারী? এটিও বন্ধুরা দেখো,
ডাব্লিউপি কনস্টেবলস প্রিলিমস 2018 সালের প্রশ্নপত্র এটি। অপশনগুলো দেখে নেই। স্ট্রেপ্টোকক্কাস, স্ট্র্যাটাফিলোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস আর হচ্ছে স্যালমোনেল্লা। তো নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? অপশন নম্বর আমাদের কি হচ্ছে সি, ল্যাক্টোল্যাবিয়াস যে আমাদের ভাইরাসটি রয়েছে সেটি মানবদেহের পক্ষে খুবই উপকারে লাগে। ওকে, পরের প্রশ্নে চলো কি রয়েছে। 3টি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি হলো। 3টি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশির কথা বলা হয়েছে এখানে। অপশনগুলো দেখো, ত্বরণ, সরণ, ভরবেগ, গতিবেগ। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ভরবেগ। নেক্সট প্রশ্নে চলো কি রয়েছে। কালবেলিয়া, কি বললাম? কালবেলিয়া নৃত্য সাধারণত ভারতের নিচের কোন রাজ্যে পরিবেশিত হয়? কালবেলিয়া নৃত্য সাধারণত ভারতের কোন রাজ্যে পরিবেশিত হয়? অপশনগুলো সকলে দেখে নাও। তামিলনাড়ু, পাঞ্জাব, রাজস্থান, অসম। কি বললাম? তামিলনাড়ু, পাঞ্জাব, রাজস্থান, অসম। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, রাজস্থানে এই কালবেলিয়া নৃত্য সাধারণত পরিবেশিত হয়। ওকে, পরের প্রশ্নে চলে যাই। দেখো কি রয়েছে। কিসের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ নাইট উপাধি ত্যাগ করেন? কিসের প্রতিবাদে? এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কিসের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ নাইট উপাধি ত্যাগ করেন? অপশন দেখে নাও। বঙ্গভঙ্গ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, চৌরি চৌরার ঘটনা, রাওলাট আইন। ঠিক আছে, তো অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। দেখো, পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। এখানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেটা হয়েছিল সেটা 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল হয়েছিল। এখানে হাজার সংখ্যা মানুষ এক জায়গায় সমবেত হয়েছিলেন এবং এখানে ইংরেজ বা ব্রিটিশ সরকার হাজার হাজার মানুষকে এই গুলি চালিয়ে এখানে হত্যা লীলা চালায়। ঠিক আছে, যার ফলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিল। ওকে, বা নাইটহুড উপাধি ত্যাগ করেছিল। এরপর দেখো আজকের লাস্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো কি রয়েছে। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? বায়ুমণ্ডলের আমরা জানি 6টা স্তর রয়েছে, তার সব থেকে নিচের স্তরটির নাম কি? যেখানে আমাদের ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং ঝড় বৃষ্টি হয়, যেখানে আমাদের মেঘ, ধূলিকণা ইত্যাদি সংঘটিত হয়। তো তোমরা বুঝতেই পারছো, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাও যে এখানকার মধ্যে কোনটি অ্যান্সার হচ্ছে। তো আমরা অপশনগুলো দেখে নিই। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার, ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর বা ভূপৃষ্ঠের সব থেকে কাছের স্তর হচ্ছে আমাদের কি? ট্রপোস্ফিয়ার, যেখানে আমাদের ঝড় বৃষ্টি বজ্রপাত সবকিছু হয়, তাই তো। আর আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ার তার উপরের অংশ রয়েছে, তাই না? সেখানে কোনো মেঘলা আকাশ থাকে না, সেখানকার আকাশ সর্বদা কি থাকে? পরিষ্কার থাকে, তার জন্য এখানে জেট বিমান চলাচল করে। তো দেখো, এই ছিল আজকে আমাদের 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।